আর দেখলো যে আরোহী ছটফট করছে। আরোহী, তুমি এখানে? তাহলে মণ্ডপে অভির পাশে কে? আনিতা, সূর্য এখন কথা বলে সময় নষ্ট করা যাবে না। তুমি প্লিজ কিছু একটা করো যাতে তাড়াতাড়ি আমার খোলস বদল হয়। এই কথাটা কোনোভাবে আমায় জানালে এত ঝুঁকি নিতে হতো না। এর একটা উপায় আছে। আমি একজন পূর্ণাঙ্গ প্রাপ্তবয়স্ক নাগ। আমার শরীরে এখন এমন একটা বিষ তৈরি হয়েছে যেটা আমি খোলস বদলের সময় ব্যবহার করতে পারি। এতে আমার কোনো কষ্ট হওয়া ছাড়াই মুহূর্তে খোলস বদলে যায়। যখন তোমার 25 বছর বয়স পূর্ণ হবে তখন তুমিও এই ক্ষমতা পাবে। তাই আপাতত তোমাকে আমার বিষ গ্রহণ করতে হবে, তাহলে মুহূর্তে তোমার খোলস বদল হয়ে যাবে। কিন্তু এতে তোমার শরীরের শক্তি অনেকটাই কমে যেতে পারে। ঠিক আছে, আমি তৈরি তোমার খোলস বদলকারী বিষ গ্রহণ করার জন্য। পরে যা হয় দেখা যাবে। এরপর সূর্য তাড়াতাড়ি নাক রূপ নিল আর আরোহীকে ছোবল মারল। ওর বিষ আরোহীর শরীরে প্রবেশ করতেই মুহূর্তে আরোহীর খোলস বদল হয়ে গেল। আচ্ছা, এবার আমি যাই বিয়ের মণ্ডপে। তুমি খোলসটা কোথাও লুকিয়েছ, কিন্তু সবার সামনে যাবে কিভাবে? শোনো, আমার একটা প্ল্যান আছে। বুঝলে কি বললাম? ওদিকে বিয়ে প্রায় শুরু হয়েছে, এখন মালা বদল হবে। আনিতা ভীষণ টেনশন করছে, কেন যে আরোহী এখনো আসছে না। আনিতা কিছুতেই মালা বদল করতে চাইছিল না, কিন্তু সবার কথায় বাধ্য হয়ে কেবল অভির গলায় মালা দেবে। ঠিক তখনই হঠাৎ লাইট অফ হয়ে গেল আর চারদিক অন্ধকার হলো। সবাই অন্ধকারে চেঁচামেচি করতে শুরু করে দিয়েছে। এরই মাঝে আরোহী এসে বিয়ের কনের জায়গায় বসলো আর আনিতা তাড়াতাড়ি নিজের আসল রূপে ফিরে এসে সাইডে দাঁড়ালো আর সূর্যকে ইশারা করতেই ও লাইট জ্বালিয়ে দিল। এরপর আবার বিয়ে শুরু হলো আরোহী আর অভির। একে একে মালা বদল, সাত পাক, সিঁদুর দান সব হয়ে গেল। বিয়ের পরে সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। অভি বন্ধুদের সাথে গল্প করছে, তখন আরোহী আর আনিতা সূর্য কিভাবে কি হলো সেটা নিয়ে আলোচনা করছিল। ভাগ্যিস সূর্য তুমি বুঝতে পেরেছিলে যে আমি নেই, নইলে আজ অভির সাথে আমার বিয়ে হয়ে যেত। উফ, ভাবতে আমার গায়ে কাটা দিচ্ছে। কি পরিস্থিতিতে পড়েছিলাম আমি। হ্যাঁ সূর্য, আজ তুমি না খেয়াল করলে অন্যরকম একটা কাণ্ড হয়ে যেত। আরে, এত করে বলার কিছু নাই। এটা তোমার কর্তব্য তোমাদের খেয়াল রাখা। সেজন্যই তো তোমাদের সাথে এসেছে, তাই নয় কি? তা তো বটেই, কিন্তু কেন জানি না আমার মনে হয় তুমি আনিতাকে চোখে চোখে রাখো। হঠাৎ ওকে না দেখে মিস করছিলে। আরোহী, তুই না? আরোহীর কথায় আনিতা আর অভি দুজনেই ভীষণ লজ্জা পেয়ে গেল। আনিতা তো সূর্যের প্রেমে ডুবে জল খাচ্ছে, কিন্তু এতদিনে সূর্যেরও আনিতাকে ভালো লাগতে শুরু করেছে। ওর মনে একটা জায়গা করে নিয়েছে আনিতা। আজ আরোহী আর অভির ফুলসজ্জা। এটা অভির জীবনে সবচেয়ে সুন্দর আর জীবনের একটি অন্যতম রাত হলেও আরোহীর জন্য একটা নতুন সমস্যা। এ নিয়ে আরোহী অনেক চিন্তিত। একজন নাগিন আর একজন মানুষ শারীরিকভাবে মিলিত হলে অনর্থ ঘটে যাবে। আরোহীর ইচ্ছাধারী শক্তি চলেও যেতে পারে। যদি এমন হয় তাহলে সে তার মা বাবা আর পদ্মাবতীর খুনের প্রতিশোধ নেবে কিভাবে? এই দুশ্চিন্তা নিয়ে কনের সাজে ফুলের বিছানায় বসে আছে সে। ওদিকে অভি আজ মনে মনে ভীষণ খুশি। আজ প্রথমবার আরোহীর এত কাছাকাছি আসবে সে। কিছুক্ষণ পর অভি ঘরে প্রবেশ করলো। আরোহীর চিন্তা দ্বিগুণ বেড়ে গেল অভিকে দেখতেই। অভি দরজা বন্ধ করে এসে আরোহীর পাশে বসলো। বিয়ের সাজে তোমাকে অনেক সুন্দর লাগছে আরোহী। আমি তো চোখে ফেরাতে পারছি না তোমার দিক থেকে। তাই বুঝি? আজই আমাকে দেখতে ভালো লাগছে, অন্যদিন তাহলে খারাপ লাগতো? আরে আরে, আমি কখন বললাম খারাপ লাগতো? আসলে অন্য সময়ও সুন্দর লাগতো, তবে আজকে একটু বেশি মিষ্টি লাগছে আমার বউটাকে। আরোহী ঘাবড়ে গেল অনেকটা। এবার কি করবে সে? ওর মুখে ভয় স্পষ্ট ফুটে উঠল, আর সেটা খেয়াল করলো অভি। কি ব্যাপার আরোহী, তুমি এত ভয় পাচ্ছ কেন? আসলে অভি, আমি থাক, বলতে হবে না। আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। তুমি চিন্তা করো না, আমি তেমন কিছু করব না। আমি জানি বিয়ের পর একটা মেয়ের কেমন হয়। নতুন সবকিছু মেনে নিতে অনেক সময় লাগে। আমরা ততদিন শারীরিক সম্পর্কে আবদ্ধ হব না যতদিন না তুমি কমফোর্টেবল হও। এই কদিনে আমরা একে অপরকে চিনবো, জানবো আর দূর থেকে ভালোবাসবো, ঠিক আছে? অভির কথা শুনে আরোহী স্বস্তি পেল। সত্যি অভি ছেলেটা সবার থেকে আলাদা। ও
কিছু না বলতেই সব বুঝে যায়। অভিকে না ভালোবেসে থাকা যায় না। আচ্ছা এসব ছাড়ো এখন। সারাদিন অনেক ধকল গেছে তোমার উপর দিয়ে। তাড়াতাড়ি এই ভারী শাড়িটা বদলে হালকা কিছু পরে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, তুমিও বিশ্রাম নাও। তোমার ওপর দিয়েও তো কম ধকল যায়নি, তাই না? আমি ব্যালকনিতে একটু বসছি, ততক্ষণে তুমি চেঞ্জ করে নাও, তারপর ঘুম। ছাদে হালকা বাতাসে দাঁড়িয়ে আছে অনিতা আর সূর্য। দুজন দুজনকে কিছু বলতে চায়, কিন্তু বলে উঠতে পারছে না। দেখো অনিতা, আমি জানি না তুমি আমার সম্বন্ধে কি ভাবো, তবে এই কয়দিনে তোমার নিজের অনেক আপনজন ভাবতে শুরু করেছে। জানি না কখন কিভাবে এটা শুরু হলো, কিন্তু কি বলো তো, ব্যাপারটা হয়ে গেল। আমি তোমায় অনেক ভালোবেসে ফেলেছি অনিতা। আমি তোমায় ছাড়া অসম্পূর্ণ। তখন আরোহী ঠিকই বলেছিল, আমি তোমার চোখে চোখে রাখি। এটা আমার সাথেও হয়েছে সূর্য। আমিও প্রথম দেখায় তোমাকে ভালোবেসে ফেলেছি। কখনো ছাড়তে পারবো না তোমায়। কথা দাও, সারা জীবন আমার পাশে থাকবে, আমায় ভালোবাসবে। কথা দিলাম। আরও একটি প্রেমের কাহিনী শুরু হলো এই গল্পে। পরের দিন সকালে আরোহী বাথরুম থেকে স্নান করে বের হচ্ছিল। তখন হঠাৎ পা পিছলে পড়তে লাগলো আর অভি ওকে ধরে ফেললো। আরে সাবধানে চলবে তো, যদি পড়ে যেতে কি হতো তাহলে? সরি, আর হবে না এমন। অভি আরোহীকে ধরেই ছিল। এমন সময় হুড়মুড় করে ঘরে ঢুকে পড়লো অনু আর অভ্র। চল, রোম্যান্সটা নষ্ট করে দিলাম আমরা। ওরা চলে যাচ্ছিল, তখন অভি তাড়াতাড়ি আরোহীকে ছেড়ে দিল আর বলল, এই দাঁড়া, হয়েছে, আর পাকনামি করতে হবে না। আমরা কিছুই করিনি, আরোহী পা পিছলে পড়ে যাচ্ছিল, তাই শুধু ধরেছি ওকে। হবে না রে পাগলা, নতুন নতুন বিয়ে হয়েছে তো, এখন তো হ্যাঁ মোহাব্বত হ্যায়, আর তার কিছুদিন পর রিশতা কিয়া কেহালাতা হ্যায়। তোর এই সিরিয়ালের দোকান বন্ধ করে এবার বল, কেন এসেছিলি তোরা? কিছু না, অনেক বেলা হয়ে গেছে, তাই ব্রেকফাস্ট করার জন্য ডাকতে এসেছিলাম। খেয়ে আবার অনেক কাজ আছে, আজ বউ ভাতের অনুষ্ঠানের প্রস্তুতি নিতে হবে, তাই। আচ্ছা আচ্ছা, আসছি আমরা, যা। আজ রাত থেকেই শুরু হবে প্রতিশোধ। প্রথম খুনি আজই মরবে। কিন্তু আমাদের প্রথম টার্গেট কি আরোহী? আমাদের প্রথম লক্ষ্য হলো অজিত সিংহানিয়ার ভাই রাকেশ সিংহানিয়া। রাকেশ আজ রাতে বৌভাতের অনুষ্ঠানের পর বিজনেস মিটিংয়ের জন্য হাওড়া যাবে, আর বাড়ি থেকে বের হওয়ার পর আর এয়ারপোর্টে পৌঁছাতে পারবে না, কারণ মাঝপথে ওকে আটকাবো আমরা। কিন্তু আরোহী, তখন যদি বাড়ির কেউ তোর খোঁজ করে আর দেখতে না পায় তাহলে কি হবে? কারণ আজ তোর বউ ভাত, তোকে দেখতেই সবাই আসবে, সেজন্য সবসময় তোকে সবার সামনে থাকতে হবে। আমি তো থাকবো, মানে আমার হয়ে তুই থাকবি। আমি আর সূর্য যাব কাবিরের শেষকৃত্য করতে। পরিস্থিতি বুঝে আমাদের কাজ করতে হবে, তাই এই পরিস্থিতিতে সবার একসাথে যাওয়া ঠিক হবে না, তাই তুই থাকবি এখানে। আচ্ছা ঠিক আছে, আমি তোর রূপ ধারণ করে অনুষ্ঠানে থাকবো। আর হ্যাঁ সূর্য, তুমি আমার প্রিয় বন্ধু আরোহীর খেয়াল রেখো, আর সাবধানে থেকো তোমরা। অনিতা, তুমি একদম চিন্তা করো না, আমি আরোহীর খেয়াল রাখবো, আর তুমি নিজের খেয়াল রাখো, আর সাবধানে থেকো, যেন কেউ সন্দেহ না করে যে তুমি আরোহী নাও। আহারে বেচারা, কি আর করবি বল, বিয়ের পরে সবকিছুই বউয়ের হাতে চলে যায়, বরের আর নিজের বলে কিচ্ছু থাকে না। তোরা আবার শুরু করেছিস দুজনে, তাই না? দেখবো দেখবো, তোদেরও তো একদিন বিয়ে হবে, তখন কি করিস। আরে অনু, অভ্র, তোমরা সবসময় আমার অভির পেছনে কেন লেগে থাকো বলো তো? আর বাকি রইল উপহারের কথা। সে আমার যা কিছু সবকিছুই তো অভির, তাই না? তাই কেউ আমাকে কিছু দিলে সেটা অভিরই অধিকার আছে। দেখলি তো, এই হলো আমার আরোহী। তোদের দিন শেষ, আর আমাকে জ্বালাতন করতে পারবি না। হ্যাঁ, সেই তোর রক্ষক অবস্থায় এসে গেছে, আর কেউ তোকে ছুতেও পারবে না। অবশ্যই প্রত্যেক স্ত্রী তার স্বামীর জন্য রক্ষা কবচই হয়।
আরে রাকেশ কাকু, তুমি এসো এসো, দেখো কেমন লাগছে আমাদের স্পেশাল জুটি অভিদা আর আরোহী বৌদিকে। দারুণ মানিয়েছে, দুজনকে কিন্তু বেশ লাগছে। আশীর্বাদ করি, সুখে থেকো। কাকু, তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ রে, একটা বিজনেস মিটিং করেছে, এখনই বেরোতে হবে, তাই ভাবলাম তোদের সাথে দেখা করে যাই। সাবধানে যাবেন রাকেশ কাকু। বাই গাইস। যতই সাবধানে যাও না কেন, মরতে তো তোমাকে আজই হবেই। বন্ধুরা, কেমন লেগেছে পুরো গল্পটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আবারও নতুন গল্পের সাথে দেখা হবে সবার সাথে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই দোয়া করবেন আমাদের জন্য। বন্ধুরা, তোমরা কি পরবর্তী গল্প দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে ঝটপট লাইক আর কমেন্ট করে দাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ভালো থেকো বন্ধুরা। লাভ ইউ অল গাইস।